আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা দেখছেন, আমি আমার সকল বন্ধুদেরকে অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আহ, যারা লাইভটি দেখছেন সকলকে বলতে চাই, আজকে আমার আলোচনার হেডলাইনটি যেটি নির্ধারণ করেছি তার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। তো আমি প্রায়ই আপনাদের সামনে লাইভে এবং বিভিন্ন বিষয় নিয়ে লাইভ ভিডিও বা আমার মতামত তুলে ধরি। তো আজকের যে বিষয়টা, এই বিষয়টা অনেক দিন ধরে দেশ এবং দেশের বাইরে আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, বিচার বিশ্লেষণ চলছে। তো আমি কথা বলবো বলবো মনে করে আজকে মূলত আসছি কথা বলতে। আমার হেডলাইনটি যদি আপনারা বুঝতে পেরে থাকেন, তারপরে বলতে চাই যে জাতিসংঘের জুলাই আগস্টের তদন্ত যদি আপনার তদন্ত ঐশ্বরিক বাণী হয়, আর বাংলাদেশের যে জঙ্গিবাদ বা হিজবুত তাহরির বা আল কায়দা যে প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা বা এই সংশ্লিষ্টতা বাংলাদেশে রয়েছে, সেই বিষয় নিয়ে যখন এই জাতিসংঘ আমি আবারও রিপিট করছি, এই জাতিসংঘ একই জাতিসংঘ রিপোর্ট করে অথবা উদ্বেগ জানায়, তখন আমাদের এই তথাকথিত স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন সাহেব বলে যে আল কায়দার ঘাঁটি নিয়ে এমন মন্তব্য যেটা জাতিসংঘ করেছে অথবা উদ্বেগ জানিয়েছে, এটা অনুমান নির্ভর। মানে এটার কোনো অথেন্টিক কোনো তথ্য প্রমাণাদি বা কোনো ভিত্তি নেই। এটা তারা অনুমান করে নাকি এই তদন্তটা রিপোর্টটা পেশ করেছে অথবা এই উদ্বেগ জানিয়েছে। ঠিক এই একই জাতিসংঘ যখন ওই 24 সালের তথাকথিত ওই দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে, সাদা চামড়ার শকুনদের চক্রান্তের মাধ্যমে এই দেশের কিছু বিপদগামী জঙ্গিরা যখন একটি সরকারের বিরুদ্ধে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে, একটি রেজিমের বিরুদ্ধে অভ্যুত্থান তৈরি করে জঙ্গি আক্রমণ করে, সেই জঙ্গি আক্রমণে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে মানুষগুলো হত্যা হয়েছে, যে সাধারণ মানুষকে ফুলিয়ে ফেপিয়ে সরকারের বিরুদ্ধে নামিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্তের মধ্যে যে মানুষগুলো হতাহত হয়েছে, এটার একটি নির্দিষ্ট অংশ জাতিসংঘ একটি তালিকা দিয়েছে, এবং ইউনূস এবং তার গঙেরা চা খাইয়ে জাতিসংঘের যে প্রতিনিধিরা এসেছে তাদেরকে যেই তথ্যটা দিয়েছে, সেই তথ্যটাকে তারা তাদের জাতিসংঘের প্রোফাইলের মাধ্যমে অফিসিয়ালি মাধ্যমে তারা তাদের তদন্ত রিপোর্ট হিসেবে তারা ঘোষণা করেছে। কিন্তু তারা সরজমিনে কতজন মানুষ হত্যা হয়েছে, কাদের দ্বারা হত্যা হয়েছে, পোস্টমর্টম এর রিপোর্ট কি বলছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সেটার নিশ্চিত কোনো তদন্ত তারা না করে, অথেন্টিক কোনো তথ্য প্রমাণাদি না নিয়ে এই জাতিসংঘ যখন আপনার একটি প্রতিবেদন দাখিল করে, সেই প্রতিবেদনের এই পরিপ্রেক্ষিতে এই জঙ্গি ইউনূস, তার গঙেরা এবং পরবর্তীতে এই আগের দিনের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাতে আসা এই যে বিএনপি সরকারও কিন্তু এটার উপর ডিপেন্স করে কিন্তু জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দদেরকে এই তথাকথিত অপরাধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে অপরাধ ট্রাইব্যুনালটি আপনারা জানেন প্রিয় দর্শক, যে মানবতা বিরোধী চক্রের জন্য ৭১-এর পরাজিত শক্তি, মানবতা বিরোধী রাজাকার আলবদর আল শাবসের বিচারের জন্য এটা গঠন করা হয়েছে, সেটাকে ব্যবহার করে প্রহসনের যেই মিথ্যা বানোয়াট সাজানো পাতানো একটি ট্রাইব্যুনাল গঠন করেছে তাজুলরা, এই তাজুলদের সেই বানানো সাজানো নাটকীয় এই বিচার মঞ্চের মধ্যে এই জাতিসংঘের একটি প্রতিবেদনের উপর নির্ভর করে কিন্তু তারা জননেত্রী শেখ হাসিনাকে মৃত্যুর দণ্ড তারা রায় কার্যকর করে, এবং আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দদেরকে তারা মৃত্যুদণ্ড যাবজ্জীবন দেওয়ার যেই রায় কার্যকর করেছে।
তো আমার প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সরি সেই জাতিসংঘ, এই জাতিসংঘ তো একই জাতিসংঘ, তো এই জাতিসংঘ যদি জুলাই আগস্টের মেটিকুলাস ডিজাইনে কে যদি তারা তদন্ত করে একটি রিপোর্ট দাখিল করে এটাকে যদি আপনারা তথ্য নির্ভর মনে করে একজন একাধিক বারের আপনার বহু বছর ধরে সারা পৃথিবীর একটানা দীর্ঘমেয়াদী ক্ষমতাতে থাকা প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, নারী নেত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, রায় বাস্তবায়ন করতে পারেন, সেই রায় টিকবে কি টিকবে না, এই দেশের মানুষ মানবে কি মানবে না, এটা পরে দেখা যাবে। কিন্তু আপনারা তো তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন প্রিয় বন্ধুগণ। সেই জাতিসংঘের রিপোর্টকে যখন এই সালাউদ্দিন সাহেবেরা যখন চোখে টিনের চশমা লাগিয়ে, স্টিলের চশমা লাগিয়ে যখন তারা বলতে চায় এই জাতিসংঘের আল কায়দা, বাংলাদেশের যে আল কায়দা ঘাঁটি গেড়েছে, জঙ্গিদের ঘাঁটি গেড়েছে, জুলাই আগস্টের পর অসংখ্য জঙ্গিরা এই দেশের জেলখানা থেকে বেরিয়ে গিয়েছে, পাকিস্তানি আইএসরা যখন এখানে, তালেবানরা যখন বিশ্বের 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে থাকা জঙ্গি সংগঠন এবং বাংলাদেশের কিছু জঙ্গিরা যখন এদেশে ঘাঁটি গেড়েছে, জাতিসংঘ যখন নিরপেক্ষভাবে এটাকে উদ্বেগ জানিয়েছে, তদন্ত রিপোর্ট দিয়েছে, তখন তারা নাকি বলতে চায় যে এটা অনুমান নির্ভর। এই যে শাক দিয়ে মাছ ডাকার যেই টেন্ডেন্সি, শাক দিয়ে মাছ ডাকার যেই এই দীর্ঘদিনের বিএনপির যে অপসংস্কৃতি, সেটা আমরা যদি 2001 থেকে 2006 পর্যন্ত আমরা তাদের এই দেশ পরিচালনার ইতিহাসটুকু যদি আমরা দেখতে চাই প্রিয় বন্ধুগণ, এই দেশের প্রিয় সচেতন নাগরিকদেরকে আমি বলতে চাই যে আপনারা তাদের ওই ইতিহাসটুকু দেখবেন যে তারা তো যখন বাংলাদেশ একের পর এক জঙ্গিদের আক্রমণে পড়ে গিয়েছে, থাবায় পড়ে গিয়েছে, সারা দেশ যখন জঙ্গিদের আস্ফালনে একদম জঙ্গিদের আবাসভূমিতে পরিণত হয়েছে, তখন বিশেষ করে বিদেশি, আমার একটু নেটে প্রবলেম করতেছে, তো 2001 থেকে 2004 সালে, বিশেষ করে 2-3 সালের পর থেকে যখন বাংলাদেশ একটি এই জঙ্গিদের বাংলাবাই তাদের রসানলে পড়ে গিয়েছে, তাদের উর্বর জমিতে পরিণত হয়েছে, তখন দেশি এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যখন একের পর এক উদ্বেগ জানাতে শুরু করলো, বিদেশি রাষ্ট্রদূত, বিদেশি বন্ধুর দেশগুলো যখন উদ্বেগ জানাতে শুরু করলো এবং দেশের বিরোধী দল থেকে যখন আপত্তি জানানো শুরু করলো, উদ্বেগ জানালো, তখন তৎকালীন বিএনপি, জামাত বিএনপির জোট সরকার তখন এটাকে শাক দিয়ে মাছ ডাকতে চাইলো। তখন তারা বলল যে এটা একটি নাটক, এটা বিরোধী দল এবং অন্যান্য দেশের বা গোয়েন্দা সংস্থাগুলো এটাকে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, এই ধর্মভিত্তিক রাজনীতিকে ধ্বংস করার জন্য নাকি তারা এই জঙ্গি নাটক সাজানো হচ্ছে, এটা যখন বলা শুরু করলো, ঠিক তারই পর এদেশের মানুষ এবং সারা পৃথিবী দেখতে পারলো যে একই দেশে একই সময় একই টাইমে সারা বাংলাদেশে বোমা বিস্ফোরণ ঘটতে লাগলো, একের পর এক বিদেশি নাগরিকদের এবং বিদেশি রাষ্ট্রদূতদের বাসভবন, এই দেশের মানুষের জীবনযাত্রার মান যখন জঙ্গিদের সুবলে পড়ে গেল, এই দেশের ভাবমূর্তি যখন বিদেশিদের কাছে প্রকাশ হয়ে গেল যে এটা একটি জঙ্গি রাষ্ট্র, একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেল, যখন একের পর এক দেশের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে জঙ্গি আক্রমণ হচ্ছে, এদেশের মানুষের চলাচলে সমাগমের স্থলে জঙ্গি আক্রমণ হচ্ছে, তখন দেখতে পারলেন একের পর এক যখন দেখতে পারলেন যে আমরা দেখতে পারলাম যে এদেশের রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ স্তর থেকে ইন্ধনে, সর্বোচ্চ স্তরের ইন্ধনে মদত পোস্টে জঙ্গি হামলা হয়েছে তৎকালীন বিরোধী দলের নেত্রী, জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার উপর, এবং অসংখ্য নেতৃবৃন্দ যখন ওই জ্ঞানের হামলায়, 21 জ্ঞানের হামলায় মৃত্যুবরণ করতে হয়, এবং কি ভারতে আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী ভারতের মতন দেশে আমাদের বৃহৎ বন্ধু, স্বাধীনতার সংগ্রাম থেকে আজ অব্দি পর্যন্ত বিশ্বস্ত পরীক্ষিত বন্ধু ভারতের 7 সিস্টারকে উত্তপ্ত করার জন্য যখন রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে জঙ্গিরা ওই দেশে 10টা অস্ত্র চালান করে, এই যখন চিত্র হয় বাংলাদেশের, তখন বাংলাদেশে একটি
জঙ্গি রাষ্ট্রে, সারা পৃথিবীতে নাম্বার 1 জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়। দুর্নীতিতে পড়ার পর পর চ্যাম্পিয়ন হতে লাগলো, তখন সারা পৃথিবী আমাদের বাংলাদেশের উপর থেকে সাহায্যের হাত গুটিয়ে নিল, বন্ধুত্বের হাত গুটিয়ে নিল। তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলো, জঙ্গিদের রাষ্ট্রে পরিণত হলো। ঠিক তারপরেই এদেশে একটি 111 সরকার গঠিত হয়, তারপর এদেশের জঙ্গিদেরকে দমন করা হয়। তারপর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে 2009 সালে যখন জাতির জনকের তনয়া জনত্রী শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ক্ষমতাতে বসে, তারপর থেকে এদেশের মধ্যে জঙ্গিদেরকে খুব শক্ত হাতে দমন করে এদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে দেশে পৃথিবীর সাথে তাল মিলিয়ে, আধুনিকতার সাথে তাল মিলিয়ে যখন বিশ্বের মানচিত্রে আমাদেরকে একটি উন্নত, সমৃদ্ধ, উন্নয়নশীল দেশে পরিণত করে, ঠিক তখনই কিন্তু আরেকটি জঙ্গি হামলা হয় দেশে এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে। সেই চক্রান্তের মাধ্যমে যখন জাতির জনকের এই পতন, ক্ষমতাচ্যুতি হতে হয়, আওয়ামী লীগকে যখন ক্ষমতাচ্যুতি হতে হয়, তখনই আমরা আবার দেখতে পেলাম যে 2024-এর 5 আগস্টের পর থেকে আজ অব্দি পর্যন্ত আজকে বাংলাদেশ একটি সারা পৃথিবীতে তলাবিহীন জুড়ি একটি অর্থনৈতিক মন্দায় এবং একটি জঙ্গি রাষ্ট্র, একটি ব্যর্থ রাষ্ট্রে কিন্তু পরিণত হয়েছে, প্রিয় বন্ধুগণ। এবং আপনারা ইতিমধ্যে জানেন, প্রিয় বন্ধুগণ, আমাদের আরেক প্রতিবেশী দেশ, বৃহৎ একটি পরাশক্তি এই চীন এবং জাপান, যে আমাদের বিশ্বস্ত উন্নয়নের একটি বিরাট অংশীদার, বাংলাদেশের উন্নয়নের বিরাট অংশীদার জাপান, তাদের দূতাবাসে ইমেইলের মাধ্যমে জঙ্গিরা আক্রমণ করার জন্য, চাঁদা চেয়ে আক্রমণ করার জন্য ইমেইলে মেসেজ পাঠিয়েছে, হুমকি দিয়েছে। এবং আমরা তথ্যসূত্র জানতে পাই যে বাংলাদেশে পশ্চিমা বিশ্বের অনেকগুলো রাষ্ট্র এবং বাংলাদেশের যতগুলো রাষ্ট্র আছে বহির্বিশ্বের সকল রাষ্ট্রদূতদের কাছে, সকল রাষ্ট্রদূতদের বাসভবনে, সকল রাষ্ট্রদূতদের কাছে এই জঙ্গিরা আজকে চাঁদা চেয়ে তাদেরকে হুমকি দিচ্ছে। এখন এই যদি হয় আমাদের পরিস্থিতি, অচিরেই সারা পৃথিবীর কাছে আমাদের এই বাংলাদেশের চিত্রটি কি হয়ে দাঁড়ায়, কি হিসেবে আমরা বিশ্বের কাছে আমরা পরিচয় দেব, আমরা পরিচয় দিতে হবে একটি জঙ্গি পাকিস্তানের মতন একটি জঙ্গি রাষ্ট্র, একটি ব্যর্থ রাষ্ট্র। এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আগামী ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা চিন্তার বিষয়, ভাববার বিষয়। আসুন প্রিয় বন্ধুগণ, যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সকল রাজনৈতিক দলগুলোকে হাত জোর করে বলতে চাই, আমাদের রাজনীতির বিভেদ ভুলে গিয়ে আসুন দেশ এবং জাতির কল্যাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পাকিস্তানি প্রেতাত্মাদেরকে সমূল উৎখাত করতে হলে, এদেশ থেকে জঙ্গিদেরকে সমূল উৎখাত করতে হলে, এদেশকে শান্তিময়, সমৃদ্ধিময়, উন্নয়নশীল, উন্নত একটি রাষ্ট্র, গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠন করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলগুলোকে একটি ঐক্যবদ্ধ সমঝোতার মাধ্যমে এই দেশ এবং জাতির কল্যাণে কিন্তু রাজনীতি করতে হবে। আপনারা যারা আমার আলোচনাটি শুনছেন, যারা আমার আলোচনাটি দেখছেন, সকলকে আমি বলতে চাই, আপনারা আমার আলোচনাটি শুধু আমার কথা হিসেবেই নেবেন না, আপনারা একটু তথ্য নির্ভর হবেন, একটু আপনারা যাচাই করবেন। আমাকে আমার একজন কমেন্টস করেছে, কাকা মনে হয় আপনার কাকা মনে হয় সঠিক জ্ঞান নেই। আমার কাছে মনে হতে পারে, আপনার কাছে মনে হতে পারে আমার সঠিক জ্ঞান নেই, আমিও মনে করি আমার বেশি জ্ঞান নেই, কিন্তু আমি যেগুলো দিয়েছি সেগুলো আপনি যে কমেন্টস করেছেন এমডি বাবু, আপনি দয়া করে একটু জানবেন। আপনি আমার থেকে একটু পড়ালেখা যদি বেশি হয়ে থাকে তাহলে আর একটু পড়বেন যে জাতিসংঘ কি উদ্বেগ জানিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী একের পর এক, ইউনূস থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সরকার থেকে কি বয়ান দেওয়া হচ্ছে জঙ্গিদের বিষয়ে, এবং একের পর এক বাংলাদেশে যে প্রেসার বোমা পাওয়া যাচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, সিরিজ বোমা পাওয়া যাচ্ছে। এবং এই যে গতকালকে আমি বাবুকে উদ্দেশ্য করে, বাবু কাকাকে উদ্দেশ্য করে বলতে চাই এবং সকল বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, গতকালকে চীন এবং জাপানের রাষ্ট্রদূতদেরকে যেই হুমকি দিয়েছে জঙ্গিরা, সেই হুমকিটা কি শেখ হাসিনা দিয়েছে, আওয়ামী লীগ দিয়েছে, না জঙ্গিরা দিয়েছে, এটা একটু আপনি জানবেন। আপনি কান যদি হেডফোন দিয়ে থাকেন, আপনি যদি তাহলে হেডফোন খুলে প্লিজ শুনবেন, চোখ যদি চশমা দিয়ে থাকেন চশমা খুলে আপনি পড়বেন, আপনারা জানবেন, শুনবেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা একটু জেনে শুনে কমেন্টস করবেন প্লিজ, দয়া করে। আমারটা মানতে হবে না,
আপনারা দেশের জঙ্গিদের যে আস্ফালন ঘটেছে, এটা আপনাকে 2001 থেকে 6 পর্যন্ত যেভাবে বিএনপি সরকার, জোট সরকার, জামাত বিএনপি জোট সরকার ধামাচাপা দিতে চেয়েছিল, তারপর তখন তারা পারে নাই, সেই কারণে 111 এসেছে, সেই কারণে র্যাব সংগঠিত হয়েছে। আজকেও তৎকালীন সময়ের মতন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে। সেই জায়গা থেকে সম্মিলিতভাবে, আমরাও একা হয়তো পারবো না, আমরা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে বলি, আমরা যারা আছি আমরা একাই পারবো না, আরো যারা এই দেশের গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে আছে, বিএনপিকেও আমি বলতে চাই, আপনারা সচেতন হন, সচেতন হয়ে জঙ্গিদের বিরুদ্ধে এবং পাকিস্তানের প্রেতাত্মাদের বিরুদ্ধে, আইএস এর বিরুদ্ধে, তালেবানদের, হিজবুত তাহরির বিরুদ্ধে, তালেবানের বিরুদ্ধে, সকল জঙ্গি এবং যারাই এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে যুদ্ধ কিন্তু ঘোষণা করতে হবে। না হয় অচিরেই এই দেশ একটি সারা পৃথিবী থেকে ঘোষিত হবে বাংলাদেশে একটি দ্বিতীয় পাকিস্তান, দ্বিতীয় আফগানিস্তান। এছাড়া আমাদের কাছে রাস্তা আর খোলা নাই। এই দেশের মানুষদেরকে, জনবলকে বিদেশে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, এদেশ থেকে শ্রমশক্তি বন্ধ হয়ে যাবে, লোক নিবে না বিদেশিরা, এদেশ থেকে কোনো কেনাকাটা করবে না, কোনো বিদেশিরা এখানে এসে ইনভেস্ট করবে না। আমাদের অর্থনীতি মুখ থুবড়ে যেভাবে পড়ছে, দেশের টাকা যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশিদের থেকে আমাদের সহযোগিতা দরকার। সেই জন্য এশিয়া মহাদেশ সহ উন্নত বিশ্বকে আমাদেরকে বোঝাতে হবে এই দেশে জঙ্গিরাই এদেশে ইনভেস্ট করতে পারবেন, এদেশের স্থিতিশীল পরিস্থিতি আছে, রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান আছে, এটা প্রমাণ করতে হবে। কিন্তু আমাদেরকে প্রিয় বন্ধুগণ, দেশকে যদি বাঁচাতে হয়, দেশের অর্থনীতিকে যদি বাঁচাতে হয়, তাই আমি বলবো সকল বিতর্কের ঊর্ধ্বে গিয়ে সত্যিকার অর্থে দেশকে যদি আমরা ভালোবাসি, এদেশের মানুষের জন্য যদি আমাদের রাজনীতি হয়ে থাকে, তাহলে আমাদের বিভেদ ভুলে গিয়ে, আমাদের নিজেদের বিভেদ ভুলে গিয়ে, নিজেদের স্বার্থের কথা বলে গিয়ে, স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এই দেশ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব, এই দেশের উন্নয়ন অগ্রযাত্রা, এই দেশের জনগণের কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের জঙ্গি, এই দেশের স্বাধীনতা বিরোধী, এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে দমন করতে হবে। এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।